আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পাঠ 4 এবং 5 অর্থাৎ স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জীবের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তো এককোষী বহুকোষী জীবের বৈশিষ্ট্য তোমরা ইতিমধ্যে জেনেছ। বহুকোষী জীবের দেহের টিস্যু, অঙ্গতন্ত্র ইত্যাদি ভিন্ন ভিন্ন গঠন পরিলক্ষিত হয়। তো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে রয়েছে অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড। তা আমরা একটু দেখি যে স্নায়ুতন্ত্রটা কী, তারপর স্নায়ুতন্ত্র বা নিউরন, স্নায়ুকোষ বা নিউরন কী, সেগুলো আমরা একটু বলবো। তো চলো আমরা একটু দেখি বিস্তারিত। যদি আমরা বলি প্রথম দিক থেকে, আমরা একটু এখানে নোট করেছি। প্রথমত আমরা দেখব স্নায়ুতন্ত্রটা কি। আসলে স্নায়ুতন্ত্র প্রাণীদেহের ঐচ্ছিক ও অনৈচ্ছিক কাজের সমন্বয় সাধন করে এবং দেহের বিভিন্ন অংশে সংকেত প্রদান করে। যেমন আমরা শরীরের কোনো অংশে যদি কাটা ছিঁড়ে যায় বা হুচুটকায় বা কোনো সুচপুটায় বা কোনো আঘাত পায়, কিন্তু আমরা ঠিকই এটা আমরা অনুভূতি করি ব্রেনে, আমাদের সিগন্যালটা। কারণ মোটরের সিমটমগুলো, সেন্সরগুলো আমাদের ব্রেনের সাথে প্রত্যেকটা নার্ভের সংকেত কিন্তু থাকে। এটা আমি একটা ছবি তোমাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবা কিভাবে আমরা এটা আমাদের ব্রেনের সাথে সংযুক্ত, সেটা তাহলে বুঝতে পারবা স্নায়ুতন্ত্র। এরপর হচ্ছে স্নায়ুর টিস্যু অতি ক্ষুদ্র অর্গানিজম রূপে প্রায় 550 থেকে 600 মিলিয়ন বছর পূর্বে আবির্ভূত হয়। অধিকাংশ প্রাণী স্নায়ুতন্ত্রের প্রধান দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই বিষয়গুলো খেয়াল রাখবা, ঠিক আছে। স্নায়ুতন্ত্রের দুটি অংশ রয়েছে, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত। প্রান্তীয় স্নায়ুতন্ত্র স্নায়ু দিয়ে তৈরি, যা দীর্ঘ সরু নলাকার স্নায়ুগুচ্ছ একজন দ্বারা আবৃত। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে শরীরের প্রতিটি অংশে সংযোগ করে, সেটাও আমরা দেখব কিভাবে কি করেছে। একটা ছবির মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব আর কি। তো অ্যাকচুয়ালি এই পড়াগুলো হচ্ছে বায়োলজির পড়া। তোমরা যদি এগুলো যদি বুঝো, তাহলে বায়োলজি ভবিষ্যতে তোমরা যদি এসএসসি বা 9 10 যখন উঠবা, তখন এই বিষয়গুলি ভালোভাবে বুঝবা। আলাদা বই থাকবে যেটা বায়োলজি আকারে, তো সেটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো। এখান থেকে যতটুকু সম্ভব শেখার চেষ্টা করতে পারো। স্নায়ুতন্ত্রের বিন্যাসটা আমরা একটু দেখব। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলছি একটা মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। প্রান্তীয় স্নায়ুতন্ত্র যেটা করোটি স্নায়ু, মেরু স্নায়ু। আরটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ু যেটা সিম্প্যাথেটিক স্নায়ু, যেটা আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। আচ্ছা, সিম্প্যাথেটিক স্নায়ু মানে কি? যেমন কেউ গালি দিল, মনে আমরা কষ্ট পেলাম দেখে, তখন আমাদের অনুভূতি হলো, আমার চোখ দিয়ে পানি বের হলো, তাই না? আরেকজনের কষ্ট দেখে নিজে কষ্ট অনুভব করতে পারলাম, সেটা আর কি স্বয়ংক্রিয় যেটা স্নায়ুতন্ত্র। নিউরন, তারপর সিন্যাপস ও স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস, এগুলো আমরা একটু দেখব, ঠিক আছে। সো দেখি আমরা মূল কাজের দিকে আমরা যাব। যদি আমরা বলি এখানে স্নায়ুকোষ বা নিউরন, একটু বড় করে ফেলি, এটাও আমাদের জানা দরকার আছে। স্নায়ুকোষ, স্নায়ুকোষ হলো স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একক এবং স্নায়বিক কলার মৌলিক একক। তারা উদ্দীপনা, সংবেদন, জীবের বিভিন্ন অংশ থেকে সংকেত প্রেরণের জন্য দায়ী।
সো নিউরন ছাড়াও গ্লিয়াল কোষ নামে পরিচিত বিশেষ কোষগুলি স্নায়ু কোষকে এই কাজে সাহায্য করে। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো তোমরা হয়তো নাও পেতে পারো। আমি যে ছবিটা দেখাচ্ছি ছবিটাও তোমরা খেয়াল করবা, এটা খুবই ক্লিয়ার একটা ছবি, এটা নিয়ে আমি বলবো। তারপর হচ্ছে স্নায়ু কোষের মধ্যে রাইবোনিউক্লিক অ্যাসিড মানে RNA প্রোটিন দ্বারা গঠিত কণিকা বিশেষ উপস্থিতি যা এর অংশ। এগুলো হলো নিজিল দানা। যেহেতু নিউরনের গঠন এবং কার্য জীববিজ্ঞানের মধ্যে খুবই বিশেষভাবে জড়িত, তাই একটি নিউরনের গঠন স্নায়ুবিক কলার মধ্যে তার কাজের জন্য অন্যান্যভাবে উপযুক্ত। এই স্নায়ুবিক কলা হলো প্রাথমিক কলা যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম গঠন করে। যেমন মস্তিষ্ক কোটি কোটি স্নায়ুকোষ নিউরন দিয়ে তৈরি। এই একটি মাত্র মানব মগজে রয়েছে কত 1000 কোটি স্নায়ুকোষ বা নার্ভ সেল। 1000 কোটি স্নায়ুকোষ বা নার্ভ সেল কিসের মধ্যে? একটি মানব মগজে। আর এগুলো একটি আরেকটির সাথে সংযুক্ত রয়েছে। তেমনি শত শত কোটি স্নায়ুতন্ত্র দিয়ে আমাদের এটা তৈরি। তো আমরা একটা দেখি, এটা হচ্ছে এটা নিউরনের গঠন। কোনো জায়গায় নিউরনের সোজা লম্বা খারাপ ছবিও আছে। তা আমরা যদি প্রথম দিক থেকে দেখি, এটা হচ্ছে ডেনড্রাইট, এটাকে বলা হয়। আর এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে একজন, এই সাইডে একজন। আর এটা হচ্ছে কি মায়োলিন বলা হয়, মায়োলিন সিট যেটা, এটা। আর এই ভিতরে যেটা আছে সেটা হচ্ছে স্কোয়ান কোষ। আর যে খাস যেটা আছে, যেটা মানে স্পেস, সেটা হচ্ছে রেনবিয়ারের গ্রন্থি। তারপর এটা হচ্ছে একজনের প্রান্ত, ঠিক আছে। তো এটা হচ্ছে ডেনড্রয়েড বলেছি। সো এই চিত্রটা চাইলে তোমরা একটু ভালো করে দেখো, এটা আঁকতে পারবা তোমরা। এটার অংশগুলো চাইলে বর্ণনাও করতে পারবা যে কোনটা কি। এবার আমরা মূল এখানে চলে যাই, ঠিক আছে। স্নায়ুতন্ত্রর বিষয়ে আমরা যেটা বলেছি এটা। এবার নিউরনের যেই অংশগুলো এতক্ষণ যে বললাম, এখান থেকেও তোমরা চাইলে শিখতে পারো। আর আমার ছবিটাও দেখো, ওইটা একেবারে খুবই বড় সড়ো ছবি। এখানেও কিন্তু দেওয়া আছে কোনটা কি। এটা হচ্ছে কোষদেহ, আর এটা ডেনড্রাইট, তারপর প্লাজমা মেমব্রেন এটা, তারপর নিউক্লিয়াস, এইখানে হচ্ছে সাইটোপ্লাজমের দানা থাকতে পারে এখানে ছোটো ছোটো এগুলি। তারপর রেনবিয়ারের পর্ব, মায়োলিন সিট হচ্ছে এটা একজন, এটাকে একজন বলা হচ্ছে নিউরন। এখন এখানেও ওইটা দেখতে পারো, আর আমার ছবিটাও তোমরা দেখবো। ওইটা খুবই ক্লিন এবং ক্লিয়ার একটা ছবি আমি দিয়েছি। এটাও কিন্তু তোমাদের কাজ দিবে, বিশেষ করে বুঝতে, ছবি সহ কালারফুল। তো সেটা হলো দেন আমরা এখান থেকে এই বিষয়গুলো দেখার পরে আমরা চলে যাব হচ্ছে এই বিভিন্ন প্রশ্নভিত্তিক। তো যখন আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলি সেখানে আরও ভালোভাবে আমরা জানতাম। মানে প্রাথমিক একটা ধারণা দিয়ে আমরা সৃজনশীল প্রশ্নে চলে গিয়ে ওই বিষয়ে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমাদের এটা কাজ দিবে, খুবই কাজ দিবে। আর বিষয় হচ্ছে এগুলো বুঝতে হবে। স্নায়ুকোষ বা নিউরনটা কি সেটা তোমরা জানো, তো বলেছি আমি কিছুক্ষণ আগেই। তো স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যকরী একককে স্নায়ুকোষ বা নিউরন বলে, ঠিক আছে। নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ। নিউরনের দুটি প্রধান অংশ রয়েছে, এটা কোষদেহ এবং প্রলম্বিত অংশ। এটা হচ্ছে কোষদেহ, ঠিক আছে, আর এগুলো হচ্ছে প্রলম্বিত অংশ। কোষদেহ নিউরনের প্রধান অংশ। কোষদেহে বিভিন্ন আকৃতি, যেমন গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার। কোষদেহ কোষ আবরণী, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস দ্বারা গঠিত। আচ্ছা, এই কোষে সেন্ট্রিওল থাকে না। প্রলম্বিত অংশে কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলা হয়। এখান থেকে উৎপন্ন শাখা প্রশাখা হচ্ছে প্রলম্বিত অংশ। যেমন একজন আছে, ডেনড্রন আছে, এই যে ডেনড্রন আর এই একজন যেখানে আছে, এগুলি হচ্ছে প্রলম্বিত অংশ। সো একজন কি, কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে একজন বলে। আচ্ছা, তারপর হচ্ছে ডেনড্রন। কোষদেহের চারদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে ডেনড্রন বলে।
এই যে এখান থেকে উৎপন্ন যে শাখাগুলোকে হচ্ছে ডেনড্রন, ঠিক আছে। এই আর এখানে তো আছে অলরেডি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটা, আর আজ্ঞাবাহী নিউরন তন্তুর উদ্দীপনা পরিবহন। যখন কোনো কাউকে আজ্ঞা মানে কমান্ড করা হয় সেই অনুসারে সে যখন কাজ করে। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক সংবেদী নিউরন তন্তুর উদ্দীপনা পরিবহন। এই চিত্রটাও খুবই গুরুত্বপূর্ণ। কীভাবে? আর হচ্ছে সিনাপস, যেহেতু সবে আছে এখানে, এটা সিনাপস সংবেদী নিউরন তন্তুর উদ্দীপনা পরিবহন। এটা যখন আমরা কোনো ব্যথা পাই, আঘাত পাই, সেটা পরিবহন করে আমাদের এই সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে, ঠিক আছে। আরটা হচ্ছে আজ্ঞাবাহী, কমান্ড করলে কোনো কিছু দিলেই সেটা অনুসারে করা, ঠিক আছে। এই আর কি। সো স্নায়ুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়। একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর একটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এগুলো মনে রাখবে। আর পার্ট 6 এবং 7 যেটা মস্তিষ্ক। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হলো মস্তিষ্ক ও মেরুরজ্জ। যেটা মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। মানুষের মস্তিষ্ক করোটির মধ্যে সুরক্ষিত। মস্তিষ্ক মেনিনজাস নামক পর্দা দ্বারা আবৃত। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ হচ্ছে 3টি। একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। গুরু, মধ্য, পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। সে সম্পর্কেও আমাদেরকে এরা জানতে হবে। এই যে এই টোটাল বিষয়টা আমাদের ক্লিয়ারভাবে এগুলো নিয়ে ধারণা আমাদের রাখতে হবে। আমরা আস্তে আস্তে সেই বিষয়ে ধারণা তোমাদেরকে দিচ্ছি। সো যদি দেখো এখানে কেন্দ্রীয় মস্তিষ্ক যে বললাম, সেটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অংশ হলো মস্তিষ্ক, মেরুরজ্জ আর কি। মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। মানুষের মস্তিষ্ক কোরটের মধ্যে সুরক্ষিত, এটা বলেছি। 3টি অংশ আমরা বলবো। গুরু মস্তিষ্ক আমরা বলি, মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এটা ডান বা বাম খণ্ডের বিভক্ত। এদের ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। মানব মস্তিষ্কের সেরিব্রাম হেমিস্ফিয়ার অধিকতর উন্নত ও সুগঠিত। আমরা একটু দেখব গুরু মস্তিষ্ক কোনটা এবং লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক কোন অংশগুলো। এটা এই যে এই অংশগুলো হচ্ছে, এটা হচ্ছে গুরু মস্তিষ্ক, এটা আর এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর এটা হচ্ছে সেরিব্রাম, আর এটাকে বলা হচ্ছে পন্স। এইটা আর এটা হচ্ছে কি, সুষমাকাণ্ড এটা। সো এটা আমরা চাইলে একটু কালারফুল একটা ছবি আমরা দেখি। আমরা এটা যদি এখান থেকে দেখি যে মস্তিষ্কের গঠন, যেটা এখান থেকে যদি দেখি, এখানে কি আছে, এটা হচ্ছে করোটি, এইটা হচ্ছে সেরিব্রাম, আর এটা হচ্ছে থ্যালামাস, যেটা অগ্র মস্তিষ্ক যেটা বলা হয়। এটা খেয়াল রাখতে হবে, এটা অগ্র মস্তিষ্ক। এবং হাইপোথ্যালামাস হচ্ছে এটা, এগুলো হচ্ছে অগ্র মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক মধ্যে যে অংশগুলো রয়েছে সেটা হচ্ছে সেরিব্রাম, আর এটা হচ্ছে পন্স, আর হচ্ছে মেডুলা অবলঙ্ঘাটা, ঠিক আছে। এই 3টা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, আর এটা হচ্ছে সুষমাকাণ্ড। তারপর এই যে মধ্য মস্তিষ্ক হচ্ছে এটা, দেখাইলাম তো, হ্যাঁ। তারপর কর্পাস আর ক্যালুসাম। তাহলে এই করোটি উপরের শক্ত অংশটা, কোলসটা, তো একটু দেখবা। এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। বইয়ের মধ্যে সাধারণত এরকম কালারফুল ছবি তারা দেয় নেই, সেজন্য আমরা এটা নিয়ে আলাপ করলাম। মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্ফীত তরল দ্বারা পূর্ণ গহ্বরযুক্ত ও মেনিনজাস নামক আবরণী দ্বারা আবৃত। যে অংশটি করোটির ভেতরে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে। মস্তিষ্কের যে 3টি অংশ আমরা বলেছি, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক এটির প্রধান অংশ 3 ভাগে ভাগ করা হয়েছে: সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। একটু আগে যেটা পড়েছি, এটা সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তারপর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, এটা হচ্ছে আমরা দেখব
আগে সেরেব্রাম কি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, যা মস্তিষ্কের প্রায় 80% গঠন করে এবং মস্তিষ্কের অন্যান্য অংশকে ঢেকে রাখে। দুটি সেরেব্রাল হেমিস্ফিয়ার সমন্বয়ে সেরেব্রাম গঠিত। মস্তিষ্কের এই অংশের উপরিভাগ ঢেউতলা। এটি মেনেঞ্জেস নামক পাতলা পর্দা দ্বারা আবৃত। সেরেব্রামের বাইরের অংশের নাম কর্টেক্স। সেরেব্রামের কাজটা কি? বাকশক্তি। সেরেব্রামের কাজ হচ্ছে বাকশক্তি, স্মৃতিশক্তি, চিন্তা, বুদ্ধিবৃত্তি, সৃজনশীলতা, ইচ্ছাশক্তি, সহজাত প্রবৃত্তি, কর্মপ্রেরণা প্রবৃত্তির সাথে সংশ্লিষ্ট এবং সর্বোপরি মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমরা খেয়াল করবে। থ্যালামাস। সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে দুটি ক্ষুদ্র ও ডিম্বাকৃতির থ্যালামাস থাকে, যা ধূসর পদার্থ দিয়ে গঠিত। এই যে আমরা এই চিত্রটা যদি আমরা না দেখতাম তাহলে আমরা বুঝতাম না এটা ধূসর কিনা। এখানে এই যে ধূসর, যেটাকে বলা হয় থ্যালামাস। তো এর কাজ হচ্ছে সংবেদী উদ্দীপনা গ্রহণ করা এবং রিলে করে সেরেব্রামে পাঠায়। মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়। ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশ সম্পর্কে সতর্ক করে তোলা, সেটা হচ্ছে থ্যালামাস। এবার হচ্ছে হাইপোথ্যালামাস। এর অংশ কোন জায়গায় আমরা একটু দেখি। হাইপোথ্যালামাস কোন জায়গায়? এটা হচ্ছে এই অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস। এর কাজটা কি এবং কি আমরা একটু দেখি। এটি থ্যালামাসের ঠিক নিচের ধূসর পদার্থ দিয়ে গঠিত। এটি অন্তত 1 ডজন পৃথক অঞ্চলে বিভক্ত। হাইপোথ্যালামাসের কাজ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভালো লাগা, ভীতি, আবেগ প্রভৃতি কেন্দ্র হিসেবে কাজ করে। হাইপোথ্যালামাস পিটাইটরি গ্রন্থিও বিভিন্ন হরমোনের নিঃসরণ করে। তাহলে কোনো ব্যক্তির যদি হাইপোথ্যালামাসের প্রবলেম হয় তো এই বিষয়গুলো হতে পারে, খেয়াল রাখতে হবে। তারপর মধ্য মস্তিষ্কর অংশগুলো আমরা একটু দেখি। মধ্য মস্তিষ্কে কী কী আছে? এই যে মধ্য মস্তিষ্ক হচ্ছে এইটা সেটা আমরা দেখব। তো মধ্য মস্তিষ্ক, হাইপোথ্যালামাসের নিচের ছোট অংশটি মধ্য মস্তিষ্ক। পৃষ্ঠীয় দিকে দুটি গোলাকার খণ্ড এবং অঙ্কীয় দিকে দুটি নলাকার ও পুরো স্নায়ুরজ্জ নিয়ে গঠিত। প্রথম দুটি সেরেব্রাল পেডাঙ্কল এবং শেষের দুটি কর্পোরা কোয়াড্রিজেমিনা আর কি, অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশ হলো মধ্য মস্তিষ্ক, যা অগ্র মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক সংযোগ করে রাখে। মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে বিভিন্ন কাজের সমন্বয় সাধন ও ভারসাম্য রক্ষা করা। দর্শন, শ্রবণ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি অগ্র ও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যোগসূত্র রচনা করে। পশ্চাৎ মস্তিষ্ক পিছনের অংশ এবং 3টি প্রধান অংশ নিয়ে গঠিত: সেরেব্রাম, মেডুলা, অবলঙ্কাটা, পন্স। এগুলি সেরেব্রাম কি সেটা বলছে পন্স। পন্সের পৃষ্ঠভাগে অবস্থিত পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটা হচ্ছে সেরিবেলাম। আচ্ছা, সেরিবেলামের কাজ হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা, ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করা, পেশির টান ও দেহভঙ্গি নিয়ন্ত্রণ করা। তার মানে আমরা বুঝি যে মস্তিষ্কের সমস্যার কারণেই এগুলি কিন্তু ঘটে থাকে। পন্স মধ্য মস্তিষ্কের পেছনে অবস্থিত বল আকৃতির অংশকে পন্স বলে। চলো আমরা পন্স কী সেটা আমরা একটু দেখে নিচ্ছি। কোন জায়গায় আছে পন্সটা? এই যে হচ্ছে এটা পন্স। এটা এটি সেরেবেলাম ও মেডুলাকে মস্তিষ্কের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করে স্বাভাবিক শ্বাসক্রিয়া হার নিয়ন্ত্রণ করে। মেডুলা অবলঙ্কাটা মস্তিষ্কের সবচেয়ে পেছনের অংশটাকে মেডুলা বা অবলঙ্কাটা বলে। এর সামনের দিকে পন্স, পেছনের দিকে সুষুম্নাকাণ্ডের উপরিভাগের সাথে যুক্ত থাকে।
তো চিত্রটা যদি ভালো করে তোমরা দেখো, কিন্তু চিত্রটা ভালো করে যদি দেখতে থাকো তাহলে তোমরা কী করতে পারবা, এই বিষয়গুলি জানতে পারবে। আচ্ছা, এবার আমরা এখানে চলে যাই। তাহলে আমি প্রতিটা অংশ কিন্তু বলেছি, সুন্দর ছবি দিয়ে চিত্র দিয়ে তোমাদেরকে বলেছি। এবার আমরা বলব মেরুরজ্জু। মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু সংরক্ষিত থাকে। মেরুরজ্জু ধূসর পদার্থ থাকে ভিতরে এবং শ্বেত পদার্থ থাকে বাইরে, অর্থাৎ মস্তিষ্কের উল্টোটা। মস্তিষ্কের কীটা উল্টোটা। মেরুরজ্জু শ্বেত পদার্থের ভেতরে দিয়ে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র যাতায়াত করে। তো আমরা যেই বিষয়টা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যে মানবদেহের প্রতিবর্তক চক্র, যেটা এখানে খুবই কম বোঝা যায় যেহেতু কালার চিত্র নাই। এরপর আছে এখানে রেশনতন্ত্র। চ্যাপ্টারটা খুবই বড়, একটু ধৈর্য সহকারে যদি তোমরা যদি না দেখো, এটা পুরো বায়োলজির এই অংশ তো আর বেশি নাই, আমরা সংক্ষেপে কিছু কথা বলবো। তারপর প্রশ্নের মধ্যে আমরা চলে যাব, পরবর্তী ধাপে প্রশ্নে আমরা যাব। তাহলে আমরা কী কী নিয়ে কথাবার্তা বলেছি সেটা তোমরা হয়তো শুনেছ। মেরুরজ্জু নিয়ে বলেছি, প্রতিবর্তক চক্র। তো তোমার হাতে মশা বসলে তুমি কি করবা? অবশ্যই মশাটাকে মারতে চেষ্টা করবে। তোমার হাতে মশা বসছে, তুমি কি টের পেলে? তুমি মশার কামড় অনুভূত করেছো, তাই তুমি এমনটি করেছো। তুমি মশার কামড় অনুভূত করেছো স্নায়ু উদ্দীপনার জন্য। এটা মস্তিষ্ক, মেরুরজ্জ, স্নায়ু। আচ্ছা, প্রতিটি প্রতিবর্তক চক্রের 5টি অংশ থাকে। গ্রাহক অঙ্গ, অনুভূতিবাহী স্নায়ু, প্রতিবর্ত কেন্দ্র, আজ্ঞাবাহী স্নায়ু, সাড়া প্রদানকারী অঙ্গ। তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য কোনো অঙ্গের তড়িৎ ক্রিয়ার নাম প্রতিবর্ত ক্রিয়া। আগুনে হাত লাগা, পিছনে ফিনে হাত ফোটা, মাত্র টেনে নেওয়া, চোখে প্রখর আলো পড়ার মাত্র পাতা বন্ধ করা, এগুলো আর কি। এই যে কেন্দ্রীয় নালী, গ্রে ম্যাটার, তারপর হোয়াইট ম্যাটার, অনুভূতিবাহী স্নায়ু, তারপর ত্বক গ্রাহক যন্ত্র, আজ্ঞাবাহী স্নায়ু, বৈশ্বিক পেশি ক্রিয়াস্থল, মেরুরজ্জ এটা। তো এখানে বেশ কিছু আমরা দেখলাম। তো আমি বললাম যে চিত্র আমি দেখাতে বলছিলাম তোমাদের স্নায়ুতন্ত্রের, সেটা একটু চেষ্টা করব দেখাইতে। তো আমরা যেটা বলেছিলাম যে স্নায়ুতন্ত্রের যে টোটাল যে ফাংশান বা কাজগুলো একটু তোমরা যদি দেখো, মস্তিষ্কের সাথে পুরোটাই রিলেটেড। এখানে এই যে কতগুলো স্নায়ু, এই যে চিকন যেগুলো, এগুলো খুবই স্নায়ু, একদম পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটার সুন্দর একটা সুবিন্যস্ত সংযোগ কিন্তু রয়েছে এখানে। ঠিক আছে, এইগুলি আর কি। ঠিক আছে, টোটাল স্নায়ু। তো এখন আমরা দেখাবো রেচনতন্ত্র। তো রেচনতন্ত্র সেটা হচ্ছে কি, আমরা একটু তোমাদেরকে দেখাই যে আমরা নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি, অতি গরমে আমাদের গা ঘামে, এগুলো রেচন পদার্থ। অর্থাৎ রেচন পদার্থ হলো সেই পদার্থ যেগুলো দেহের জন্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয়, এবং যেটা বর্জ্য হিসেবে প্রতিবর্ত নিষ্কাশনের ব্যবস্থাকে বোঝায়, যেটা কি বর্জ্য হিসেবে বেড়ে যায়। তো বিপাকের ফলে পানি, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ দেহে প্রস্তুত হয়। এগুলো নিয়মিত ত্যাগ না করলে স্বাস্থ্যহানি ঘটে। এইসব দূষিত পদার্থ দেহের মধ্যে জমে বিষক্রিয়া দেখা দেয় এবং এর ফলে মৃত্যুও ঘটতে পারে। এই সকল বর্জ্য পদার্থ প্রধানত নিঃশ্বাস, বায়ু, ঘাম এবং মূত্রের সাথে দেহের বাইরে চলে যায়। ফুসফুস, চর্ম, বৃক্ক, এই 3টি রেচন অঙ্গ। এই যে বৃক্ক, ধমনী, বৃক্কশিরা, তারপর ইউরেটার, তারপর হচ্ছে মূত্রথলি, মূত্রনালী, এটা হচ্ছে রেচনতন্ত্র বলা হয়। ঠিক আছে, এর মধ্যে আমরা বিষয়টা জেনে গেছি। তো
আমাদের যেমন এখানে আছে ঘাম বা ঘর্ম বা ঘাম, মানবদেহে বহিরাবরণ চর্ম বা ত্বকের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এগুলো হলো লোমকূপ। এই সকল লোমকূপ দিয়ে ঘাম বের হয়। এই ঘামে সাধারণত পানির সাথে লবণ, সামান্য কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর অপ্রয়োজনীয় পদার্থ থাকে। মূত্র বৃক্কের মূত্র তৈরির কারখানা হিসেবে অভিহিত করা হয় বৃক্ষকে। দেহের পেছনের দিকে মেরুদণ্ডের দুই পাশে দুটি বৃক্ক বা কিডনি থাকে। বৃক্ক ছাঁকুনির মতো কাজ করে। যকৃৎ আমাদের দেহে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড ভেঙে ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি করে। এগুলো দেহের জন্য ক্ষতিকর। তা আমরা এখানে যে শব্দগুলো শিখলাম, অক্সিন, হরমোন, জিবেরেলি, ইথিলিন, তারপর সাইটোকাইনিন, নিউরন, অ্যাক্সন, ডেনড্রাইট, সিনেপস, গুরুমস্তিষ্ক, ধূসর পদার্থ, শ্বেত পদার্থ, পন্স, মেডুলা, কলম্বিত অংশ, আজ্ঞাবাহী স্নায়ু, অনুভূতিবাহী স্নায়ু, প্রতিবর্তক চক্র, প্রতিবর্তক ক্রিয়া। সো এগুলোই আমরা খুবই দেখলাম। আমাদের অনুশীলনীতে আমরা অনেক বিষয় নিয়ে হয়তো জানবো। আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেক বড় হচ্ছে, তাই আমরা আগামী পর্বে তোমাদেরকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবো। তোমরা ভালো থাকবে। আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমরা এখানে শেষ করলাম। বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি সামান্য থিওরি নিয়ে আলোচনা না করলে তো প্রশ্নগুলো তোমরা বুঝবে না। আমার ধারাবাহিক পর্বের সাথে তোমরা যদি থাকো পড়ো, তাহলে প্রশ্নগুলোর সাথেও তোমরা পরিচিতি লাভ করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।